বাঘ দেখেছো? হ্যাঁ, বাঘের মুখে পড়েছি। বাঘের মুখেও পড়েছি। বাঘের মুখেও পড়েছি। মন্দিরের চালে যদি লক্ষ্য করো, নৌকো প্রচন্ড দুলছে। একদম র এক্সপিরিয়েন্স বলা যায়। সুন্দরবনের জল, মাটি, গাছ যদি অনুভব করতে হয়, বাঘের কাছাকাছি এলে যে কী অনুভূতি হয় সেই সব দেখতে হয়, তাহলে কিন্তু মাস্ট রেকমেন্ডেড। এত কাদা এখানে হাঁটাটাই মুশকিল, মানে পুরো হাঁটু পর্যন্ত কাদার মধ্যে ঢুকে যাচ্ছে, এত কাদা। মাত্র 45 টাকায় শিয়ালদহ থেকে এই জঙ্গল মেলায় বা মা বনবিবির মেলায় তোমরা পৌঁছে যেতে পারবে। মানে এরকম জঙ্গলের মাঝখান থেকে ফাঁক দিয়ে যে যেতে হচ্ছে, এটা একটা আলাদা এক্সাইটমেন্ট, যে এইখান দিয়ে বাঘ হাঁটে। বিশ্বাস করা হয় বছরের প্রতিটা দিন বাঘ এখানে হানা দিলেও এই পুজোর দিনে, মা বনবিবির পুজোর দিনে কিন্তু বাঘ এখানে আসে না। ফেন্সিং এর ভেতরে মোড়ক ঘুরছে দেখা যাচ্ছে। এই যে গর্তটা, চারটে আঙুল দেখা যাচ্ছে সামনে। দাদারা বলছেন যে এটাই বাঘের পায়ের ছাপ। হ্যালো বন্ধুরা, বং যাত্রার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ 29শে বৈশাখ। তো 29শে বৈশাখ কেন বাংলা তারিখ বললাম, আজকে ইংরাজি যদি বলি 13ই মে, মঙ্গলবার। তো বৈশাখ মাসের শেষ মঙ্গলবার সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে মা বনবিবির একটি বিশেষ পুজো আয়োজন করা হয়, যা জঙ্গল পুজো নামে এখানে নামকরণ করা হয় বা আখ্যায়িত। আজ আমি তোমাদের সেই বিশেষ পুজোর রীতিনীতি এবং সেখানে কিভাবে পুজো হয়, কোথায় মন্দির, এই সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। এই বৈশাখ মাসের শেষ মঙ্গলবার জঙ্গলের ভিতরে গ্রামীণ মানুষ কিংবা দূর দূরান্ত থেকে আগত মানুষদের অবাধ বিচরণ থাকে, মায়ের দর্শন করার সুযোগ থাকে, নৌকো চলে, বিভিন্ন দোকানপাট বসে, পুলিশ থাকে, নানান রকম ফ্যাসিলিটি দেওয়া হয় বছরে মাত্র এই একটা দিন। ভিডিওর শুরুতেই বলি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, এবং যারা এখনও পর্যন্ত বং যাত্রাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো তোমাদেরকে দেখাই সেই সুন্দরবনের আয়োজিত হওয়া জঙ্গল পুজো বা মা বনবিবির পুজো। কিভাবে যেতে হবে, কোথায় থেকে যেতে হবে, কত খরচ হবে, কিভাবে পুজো দেওয়া যায়, কি কি দেখতে পাবে, সমস্তটা শেয়ার করব এই ভিডিওতে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে দেখতে থাকো পুরো ভিডিওটা। চলো শুরু করা যাক আজকের জঙ্গল পুজো বা মা বনবিবির পুজো। এখন যেই রাস্তাটা থেকে যাচ্ছি, এই রাস্তাটা কিন্তু বেশ ভিড়, কারণ রাস্তাটা ঢালাই রাস্তা এবং সরু। আর যেহেতু আজকে মেলার জন্য প্রচুর মানুষ এখানে আসছেন, বাইক, গাড়ি, টোটো, নানান রকম যানবাহন, তাই এই রাস্তাটা কিন্তু আজকে ছোটোই হয়ে গেছে, সরু হয়ে গেছে, যার জন্য এখানে প্রচণ্ড ভিড়। সামনে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো বুঝতে পারবে কতটা যানজট। এই রাস্তাটুকু যেতেই আমাদের মোটামুটি 1.5 কিলোমিটার, 1.5 থেকে 2 কিলোমিটার রাস্তা যেতে আমাদের অনেক সময় লাগছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হচ্ছে। দেখো রাস্তাটা যতদূর দেখা যাচ্ছে একদম সামনে পর্যন্ত যদি দেখো ভালো বুঝতে পারবে, পুরো রাস্তাটা জ্যাম, নানান ধরনের গাড়ি আছে এই রাস্তার মধ্যে, এবং পুরো লাইন দিয়ে সব গাড়িগুলো দাঁড়িয়ে গেছে। এগুলো কি মুখোশ? মধু পাড়তে যাওয়ার মুখোশ? আমরা ছিল ঢালাই রাস্তা, তারপর মাটি, তারপর ইট, এবং তারপরে এই যে মাটির রাস্তা পেলাম আমরা। বৃষ্টি হলে খুবই প্রবলেম, একদমই। এটা আসলে নদী বাঁধ,
এই যে পাশে দেখতে পাচ্ছ নদী, নৌকো ইত্যাদি দাঁড় করানো আছে। তো এটা হচ্ছে নদী বাঁধ, মেলার জন্য ব্যবহার করা হচ্ছে এই রাস্তা। এই জায়গাটাতে অনেক দোকানপাট আছে এবং বাইক প্রচুর এখানে রাখা হচ্ছে। আর সমস্ত বাইক কিন্তু এর এপারে আর যাবে না, এখানেই পার্কিং আছে। তো পার্কিংগুলোতে বাইক এখানে নামিয়ে দিতে হবে, রাখতে হবে। দেখো পার্কিংটা তোমাদের দেখিয়ে দিই, যারা বাইক টাইক নিয়ে আসবে তারা এই পর্যন্তই আসবে। একদম পিছনের দিকে যদি আসা যায় তো এই একটা মাঠ আছে, এই মাঠে পুরো সমস্ত পার্কিং করা যাচ্ছে, গাড়িগুলো রাখা যাচ্ছে। এখানে তোমরা এসে রাখতে পারো সমস্ত গাড়ি। একদম শেষের দিকে বেশ বিশাল বড় একটা জায়গা করা আছে, সমস্ত বড় গাড়িও এখানে রাখা যাবে। এখানে সমস্ত বাইকগুলো পার্ক করা আছে। আর এই যে নদীর পাড় ধরে, বাঁধ ধরে এখান থেকে সবাই হাঁটছে। এখান থেকেই নৌকো করে যাওয়া যাবে। এই কর্নারটাতে নৌকো দেখা যাচ্ছে, তো ওই পাড়টাতে যাবো, সামনে থেকে তোমাদেরকে দেখাবো। তো মোটামুটি এইখানেই সমস্ত মানুষজন এই বাঁধ ধরে এখান থেকে যাচ্ছেন হেঁটে হেঁটে, দেখা যাচ্ছে। চলো আগে যাই, দেখাবো। এখানে জুতো রাখার জন্য ব্যবস্থা করা হয়েছে, তো চাইলে তোমরা এখানে জুতো, হেলমেট ইত্যাদি রেখে তারপরে নদী পার হতে পারো। এই যে এখানে ব্যবস্থা করা হয়েছে, এখানে জুতো রাখা হয়। তো আমরা যেহেতু বাইকে করে এসেছি, বাইকটাই পিছনে এখানে পার্ক করে দিলাম। এই যে আমার পিছনে দেখা যাচ্ছে বাইকগুলো পার্ক করে দিলাম। এবার এখান থেকে আমাদের নৌকা পার হয়ে ওপারে যেতে হবে। তো এই রাস্তা থেকেই আমরা যাচ্ছি। জুতোটাও আমরা বাইকে, ব্যাগ আছে আমাদের একটা বাজারের ব্যাগ, তার মধ্যে জুতোটাকে ভরে রেখেছি। জুতো এখানে তো রাখা যাচ্ছে, তোমাদেরকে দেখালাম। জুতো, হেলমেট সমস্তটাই রাখা যাচ্ছে। তো আমরা বিশেষ কিছু রাখলাম না, আমাদের মোটামুটি যা সরঞ্জাম আমরা জেনে বুঝেই সেরকমভাবে রেডি হয়ে এসেছি। এইবার নৌকা পার হবো, ওপারে যাবো। চলো নৌকাটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এই জায়গাটা থেকে যদি যাওয়া হয়, এখান থেকে কিন্তু কাদা মাখতে হবে, কাদা পায়ে লাগবে, তারপরে নৌকোতে উঠতে হবে। এই যে এই রাস্তা, এই রাস্তা ছাড়াও ওই কর্নারে একটা রাস্তা আছে, ওখান থেকেও নৌকোতে ওঠা যায়। তো ভাবছি ওই দিকেই এগোবো। এই যে দেখো, এই যে সবার পায়ে কাদা। রাস্তা কিন্তু প্রপার নয়, বাঁধ সবই এরকম মাটির রাস্তা। এর জন্য হ্যাঁ, এই যে ও এসেছে আমার সাথে, আমি এসেছি। মুখার্জি মাইলস ফলো করতে পারো তোমরা। তো যেটা বলছিলাম, এটা একদম বাঁধের রাস্তা, সেখান থেকে সবাই যাচ্ছে, বাচ্চা কাচ্চা সবাই। যেই জায়গাটার কথা বলছিলাম সেটা হচ্ছে এই কর্নারটা। এই কর্নারটাতে আগের ঘাটের তুলনায় লোকজন বেশি এবং দোকানপাটও আছে খাবারের। আর নৌকো তো দেখতেই পাচ্ছি, নৌকো টৌকো আছে। দেখা যাক কি ব্যাপার, কাদা পায়ে মাখতে হয় নাকি কাদা ছাড়াই পৌঁছানো যাবে, সেই আপডেটটা তোমাদেরকে দেব। আর একটু সামনে না এগোলে বুঝতে পারছি না, একটু সামনে এগিয়ে যাই। এই জায়গাটাতে কোনো কাদা নেই, তবে দেখার বিষয় হচ্ছে সামনে কাদা পাবো কি না। এই জায়গাটাতে মাটি আছে, কিন্তু মাটিটা একদম শুকনো, পায়ে লাগছে না, অসুবিধা নেই এই জায়গাটাতে। কাদা, হ্যাঁ কাদা আছে, সামনে কাদা আছে, কাদাতে পা দিতেই হবে। এখানেও ওখানেও প্রচুর নৌকা আছে এখানে, এখান থেকে নৌকাগুলো ছাড়ছে। চলো যাওয়া যাক। ওই যে হাত দেখাচ্ছে, যাবে ওই নৌকাটা। চলো যাওয়া যাক, ওই নৌকাটা যাবে। চলো। এইবার এইখান থেকে নৌকো পর্যন্ত কাদা, আর কাদার পরিমাণটা দেখতে পাচ্ছ, প্রচুর কাদা, মনে হচ্ছে হাঁটু সমান কাদা হবে। তো প্যান্ট ট্যান্ট গুটিয়ে নিয়ে তারপরে নামতে হবে। চলো নেমে পড়ি আর কি। তো ফাইনালি এবার বংযাত্রার মলয়ন কাদা। ওয়াও, নাইস নাইস। এ এক অন্যরকম অভিজ্ঞতা। দেখো নৌকোগুলো আসছে, দেখো লোক ভরে। নৌকোয় কিন্তু লেগে যেত, লোক ঝপঝপ করে নামছে। আর এই যে সমস্ত লোক উঠছে, আমরা এই নৌকোতেই উঠেছি। পায়ের অবস্থা দেখে নাও, এরকম ব্যাপার, কাদা সবারই। এই কাদা পার হয়ে এসেছি আমরা, ঠিক আছে। এই যে সবাই আসছে কাদা পার হয়ে। নৌকোতে মোটামুটি লোকজন ভর্তি হয়ে গেছে, দেওয়ার পালা।
নৌকো হয়ে গেছে। দুলছে, এদিক ওদিক হচ্ছে। ব্যালেন্স হয়ে গেছে। নৌকো স্টার্ট দিয়ে দিয়েছে, বেরোচ্ছি। বেরোচ্ছে নৌকোর ক্যাপ্টেন। সামনে দেখা পাবে না হলে উল্টো দিকের পাড়টা দেখা যাচ্ছে, দেখো এবারে দেখা যাচ্ছে, এবারে প্রচুর লোক। আর এই পাড়ের জালে কিন্তু যেটা দেখা যাচ্ছে ফেন্সিং করা, বাঘ যাতে না পার হয় সেই জন্য নেট দিয়ে যে ফেন্সিং করা হয় সুন্দরবনে, সেটা কিন্তু দেখা যাচ্ছে। এই নৌকো পারাপার করার জন্য 10 টাকা করে জনপ্রতি ভাড়া, এই যে একে ভাড়া দিলাম 10 টাকা করে, আমরা দুজন আছি 20 টাকা। আর এই জায়গাটায় ভিড় দেখো মানুষের। এখান থেকে ফেরার নৌকো পাওয়া যাচ্ছে এবং আসার পরে এখানেই নামতে হচ্ছে, মন্দির এখানেই আশেপাশে হবে। নামি তারপরে দেখাচ্ছি, কারণ নৌকোটা প্রচণ্ড দুলছে, এই জলের মধ্যে সমস্ত গ্যাজেট নিয়ে দাঁড়িয়ে মানে ভয়েরই ব্যাপার আর কি, গ্যাজেটগুলো জলে পড়লে নষ্ট হবে। নেমে পড়লাম নৌকো থেকে, এবার এখান থেকে এই যে পাড়ের উপরে উঠতে হবে, এটা কিন্তু খুব খতরনাক জায়গা, ডেঞ্জারাস একদম। ওঠার তো কোনো জায়গাই নেই, আর কাদা পুরো পাড়ে, স্লিপ করছে পা, ধরারও কিছু নেই, এই গাছের শিকড় টিকড় ধরে উঠতে হচ্ছে। তো দাঁড়াও উঠে নি, তারপরে বলছি বাকি কথা। ওঠার জায়গাটা কিন্তু বেশ খতরনাক, মানে ওঠার প্রপার তো কোনো জায়গা নেই, হেতাল গাছ আছে। এই দেখো সবাই কেমনভাবে উঠছে এখান থেকে, পুরো খাড়াই জায়গা। উঠতে গিয়ে হাঁপিয়ে গেলাম, সেই পাহাড়ে চড়ার মতো ব্যাপার। আর কাদা তো স্লিপ খাচ্ছেই। আর এদিকে দেখাই, এই যে জঙ্গল, কোন দিকে যেতে হবে আদৌ জানি না, সব দেখা যাক। কোথা থেকে যাচ্ছি একটু জায়গাটা যদি দেখো বুঝতে পারবে, পুরো প্রপার জঙ্গলের ভেতর থেকে যাচ্ছি। খালি পায়ে কিন্তু বেশ লাগছে। মাথা নিচু করে পুরো জঙ্গল তার মধ্যে থেকে যাচ্ছি। কোথায় আটকে গেছে, ব্যাগটা আটকে যাচ্ছে। আর তার মধ্যে গরম, প্রচন্ড গরম। সামনে মাইকে অ্যানাউন্স করছে, শুনতে পাচ্ছি। আমরা সুন্দরবনের যে ভিডিওগুলো দেখি না, যে জঙ্গলের ভিতর থেকে মধু ভাঙতে যায়, অ্যাকচুয়ালি বলবো সেই এক্সপিরিয়েন্সটাই হচ্ছে। তো এই এক্সপিরিয়েন্স, এই দেখো এখানে সবাই বসে আছে, এখানে না এলে কিন্তু এই এক্সপিরিয়েন্স হতো না। তো একদমই জঙ্গলের ভেতর থেকে আমরা যাচ্ছি, যেমন ওরা মধু ভাঙতে যায় ঠিক তেমনই। এই দেখো, তবে কিন্তু ভেতরে পুলিশ বা সিভিক পুলিশ সবাই আছে ডিউটিতে। প্রচুর মানুষের সমাগম। এই একটা জায়গা, এখান থেকেও নামায় এবং এখানে বড় বড় লঞ্চগুলো দেখছি, লঞ্চে এলে হয়তো পায়ে কাদা লাগতো না। দেখি পাটা একটু ধোয়ার চেষ্টা করবো, চলে এলাম।
ফাইনালি এখানে নানান ধরনের দোকান আছে, পুজো দেওয়ার দোকান, ডালা কেনা যাবে পুজো দেওয়ার জন্য। তাছাড়া নানান ধরনের খাবার দাবার তো আছে। আর এই দিকটাতে হচ্ছে যেমনটা বলছিলাম, এখানে কিন্তু পুলিশ সিভিক সমস্ত ডিউটিরত অবস্থাতে আছে, কর্মরত আছে। তো ভয়ের তেমন বিশেষ কিছু এই মুহূর্তে নেই মনে হচ্ছে। তবে পরিকাঠামোগত দিক থেকে একেবারেই মানে বিশৃঙ্খল বলা যেতে পারে, যেহেতু এপারে বছরের এই একদিন ছাড়া আর কোনো দিনই আসা হয় না, তাই এপারে কিন্তু প্রপার কাঠামো কোনোটারই নেই, না প্রপার ঘাট, না দোকান, কিছুই। সুতরাং এইভাবেই কাদা পেরিয়ে জল পেরিয়ে বছরে একদিন আসতে হয়। তবে এটারও কিন্তু আলাদা মজা, এইটার যে মজা সেটা আবার প্রপার কাঠামো প্রপারভাবে এলে সেই মজাটা এর থেকে ভিন্ন হবে। এটা একদম যে র ফিল, অ্যাকচুয়ালি সুন্দরবনের জীবনযাত্রা কেমন হয়, জঙ্গলের ভিতরে তারা কিভাবে থাকে, কিভাবে যাতায়াত করে, কিভাবে মাছ ধরে, মধু ভাঙে, সেই সমস্ত খানিকক্ষণের জন্য হলেও আমরা উপলব্ধি করতে পারছি। কি তাই তো? পুজো দেওয়ার জন্য যে ডালা, সেই ডালার কিন্তু প্রচুর এখানে দোকান আছে, তোমরা দেখতে পাচ্ছ। এই যে লাইন দিয়ে এখানে ডালার দোকান, তোমরা পুজো দেওয়ার জন্য যে সমস্ত ডালার প্রয়োজন এখান থেকে কালেক্ট করতে পারো। আর একটু সামনের দিকে এগোই, দেখা যায় 30 টাকা করে ডালা। এই জায়গাটাতে সাজানো হয়েছে মেলাটাকে। এখানে আইসক্রিমের দোকান আছে, নানান রকম খাবার দাবারের দোকানপাট চোখে পড়ছে, পেপসি। এইভাবেই আমরা এগোচ্ছি মেলার মধ্যে দিয়ে। চলে এসেছি একদম মন্দিরের সামনে। দেখো মন্দিরটা তোমাদেরকে একটু দেখাই। মন্দির প্রাঙ্গণে প্রচণ্ড ভিড়, তোমাদেরকে একটু দেখাই। এই হচ্ছে ছাউনি করা, এইটা পুজো কমিটির যে সমস্ত দান বা গ্রহণ করা, এখানে আমরা সেগুলো করতে পারো এখানে। আর এই হচ্ছে মন্দির প্রাঙ্গণটা সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এই দিক থেকে শুরু করে পুরো এরিয়াটাকে সুন্দর করে সাজানো হয়েছে। এবং এই মন্দিরের এইখানের সামনে ব্যারিকেড আছে, ব্যারিকেডের ওপারে আমরা যাবো। চলো ব্যারিকেডের যাবো। মন্দিরের চালে যদি লক্ষ্য করো, অনেক প্রচুর মোড়ক এখানে দান করা হয় মা বনদেবীর মন্দিরে। সেগুলো এই চালে এবং এই গাছে ঘুরে বেড়ায়। এগুলো কিন্তু কোনোটা বেঁধে রাখা না, ছেড়ে দেওয়া হয়, পুরোপুরি এদেরকে ছেড়ে দেওয়া হয় জঙ্গলের মধ্যে। এবং এখানে পুজো হচ্ছে। চলো আমরা একটু দেখার চেষ্টা করি পুজোটা কিভাবে হয়। সুন্দর করে এখানে সাজানো হয়েছে পুরো এরিয়াটা। এই যে এখানে পুজো হচ্ছে, এখানে আমরা একটু পুজো দিই। চলো বন্ধু, চলো চলো। মন্দিরে উন্নতির জন্য সবাই আচ্ছা ঠিক আছে। এখানে মুরগি রাখা আছে। আর এই হচ্ছে মা বনদেবীর এখানে বিরাজ করছেন। বায়ুনায়কের ভোট আপনারা ঘাটে চলে যান। সোমবার বাজারে যাওয়ার জন্য বায়ুনায়কের ভোটে জানা যাচ্ছে। মন্দির প্রাঙ্গণে ভিড় দেখো মানুষের, পুজো দেওয়ারও তাই। গাছে মুরগিগুলো, চালে, এদিকেও। এই হচ্ছে মন্দির, সাজানো হয়েছে সুন্দর করে। প্রচুর লোকজন দেখতে পাচ্ছি।
যে সমস্ত পুণ্যার্থী একটু পেরিয়ে আস্তে আস্তে ওপারে চলে যান। অন্যথায় একটু পরে আমাদের বডি ক্যাম্পের এবং ফরেস্টের যে সমস্ত আধিকারিক রয়েছে জঙ্গল থেকে বের করে দেবে। এইবার এই মন্দিরেরই পিছনে বাঘ সুন্দরবনে বা দক্ষিণ রায় বা বাঘ মামা যাই বলি না কেন, তার জন্য যে ফেন্সিং করা আছে জাল সেটা দেখা যায়, সেটাই এখন আমরা দেখতে যাচ্ছি। এইদিকে যে জাল দেখতে পাচ্ছ দেখো, এর এপারেই কিন্তু বাঘের আধিপত্য। শুধু এই মন্দিরটুকু অংশ ছেড়ে রেখে বাকি কিন্তু এই যে ফেন্সিংটা আছে এর ওপারেই পুরো বাঘের আধিপত্য। এদিকে মানুষজন যাচ্ছে, দেখি এদিকে যাই কি আছে একটু দেখে আসি। আর একটা বিশেষ কথা হচ্ছে যে এইখানে এই মা বনবিবির পুজোর দিন ছাড়া অন্য কোনো দিনই কিন্তু মানুষের আনাগোনা এপারে অবাধ থাকে না। এই যে আমরা ফেন্সিংয়ের পাশ থেকে যাচ্ছি, এটাই অ্যাকচুয়ালি বাঘের জায়গা। এই পারে বাঘ আসে না, আসতেও পারে কখনো, কিন্তু এর উল্টো পারে যে ফেন্সিং দেখছি তার ওপারেই জায়গা বাঘ। দেখো এই জায়গাটাতে দড়ির ফেন্সিংটা কিন্তু ছেঁড়া আছে। ফেন্সিং এর ভেতরে মোড়ক ঘুরছে দেখা যাচ্ছে। এটা কিন্তু একদম জঙ্গলের ভিতরে, ফেন্সিং এর ওপারে দেখা যাচ্ছে যে মোড়ক ঘুরছে। এইগুলোকে ছেড়ে রেখে দিয়েছে। এই পুজোর দিনই কিন্তু এইটা করা হয়। মনে করা হয় বাঘেদের খাবার দিয়ে রাখা হয় এগুলো, যাতে এই পুজোর দিনে তারাও অভুক্ত না থাকে। কাছে আছে এত বড় মাগুর, ওই যে কাঠ, ওই যে কাঠটা সুন্দর কাঠের সামনে এই কাঠটা কাছটা এই রেট হলো। এই যে গর্তটা, চারটে আঙুল দেখা যাচ্ছে সামনে। দাদারা বলছেন যে এটাই বাঘের পায়ের ছাপ। একদম এই যে দড়ির ফেন্সিং করা আছে, এই দড়ির ফেন্সিং বাঘের জন্য কিছুই না, দড়ির ফেন্সিং থেকে জাস্ট সামনে, একদম সামনে এক হাতের মাপ। কই বলতো ওই তো কাঠ 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 পড়ে আছে, কাঠের মাথায় প্রচুর সবাই কাঠের মাথায় দেখছে এখানে উত্তেজনার সঙ্গে। এই যে সবাই এই জায়গাটাতে উত্তেজনার সঙ্গে দেখছে সবাই বাঘের পায়ের ছাপ। বিশ্বাস করা হয় বছরের প্রতিটা দিন বাঘ এখানে হানা দিলেও এই পুজোর দিনে, মা বনবিবির পুজোর দিনে কিন্তু বাঘ এখানে আসে না। এটাই মানুষের বিশ্বাস, তাই এখানে অবাধ সবাই ঘোরাফেরা করে। তো এখানের এইটাই বিশ্বাস, এটাই রীতি, এই নীতি মেনেই পুজো পার্বণ হয়। এখানে বিভিন্ন ডালা দোকান আছে, সেই ডালা দোকান থেকে ডালা কিনে আমার পাশেই মন্দির, সেখানে দেখালাম তোমাদেরকে। মন্দিরে তোমরা পুজো দিতে পারো, পুজো দেওয়ার পর পুজো দেওয়া সেই প্রসাদ তোমরা বাড়িতে নিয়ে যেতে পারো মা বনবিবির আশীর্বাদ স্বরূপ। আর এখানে যে সমস্ত ফেন্সিং করা আছে, ফেন্সিংয়ের বাইরে বারবার অ্যানাউন্স করা হচ্ছে যাতে কেউ না যায়, তার পাশে যাতে কেউ না দাঁড়ায় এবং একদম কাছ থেকে যাতে কেউ হাঁটাচলা না করে। তো এই সমস্ত কিন্তু কমিটি থেকে অ্যানাউন্স করা হচ্ছে এবং পুলিশ থেকে শুরু করে সিভিক সমস্ত আধিকারিকরা এখানে ডিউটি করছেন যাতে কোনো রকম এখানে মানে অসাবধানতার জন্য দুর্ঘটনা যাতে না ঘটে, সেই দিক থেকে সবাই সচেতন আছেন। এবং বন দফতরের ফরেস্ট অফিসাররা, রেঞ্জাররা, তারা সবাই এখানে আছেন, তাদের সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ আছে। কিছু অফিসার এখানে আছেন, তো সমস্ত কিন্তু তারা বারবার মাইকিং করে অ্যালার্ট করছেন যাতে কোনো রকম বিপদ না ঘটে। তার মধ্যেও প্রচুর মানুষের যেহেতু সমাগম, মানুষ এদিক ওদিক প্রচুর যাতায়াত করছে, যেটা করা একেবারে ঠিক নয়, কারণ আধিকারিকরা যেগুলো বলছেন সেগুলো মেনে চলাটাই বুদ্ধিমানের কাজ। আর যারা এখানকার লোকাল আছেন তারা অবশ্য জঙ্গলের বিষয়ে অনেক বেশি জানেন, তো চেষ্টা করব যদি কোনো লোকাল মানুষের সঙ্গে কথা বলতে পারি। আপাতত এই হচ্ছে এখানকার বনবিবি পুজোর অ্যাটমসফিয়ার। ওয়েদার যদি বলি বেশ গরম, প্রচণ্ড ঘামছি, নদীর পাড়ে হাওয়া আছে হালকা, কিন্তু সেটা গরম এবং প্রচণ্ড রোদ্দুর।
আর যেহেতু নোনা এরিয়া, গাছ তো প্রচুর আছে কিন্তু গরমটা প্রচণ্ড আছে, প্রচণ্ড ঘামছি, আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো গরমটা যথেষ্ট আছে। তো সেই রকম প্রোটেকশন নিয়ে টুপি, সানগ্লাস, জলের বোতল এইগুলো নিয়ে তোমরা যদি আসো, কারণ আমরা বাইরে থেকে আসছি তো এই ওয়েদারের সঙ্গে চট করে আমরা মানিয়ে নিতে পারবো না। সুতরাং আমাদের বডি যাতে কোনো রকমভাবে ক্ষতি না হয় এই গরমে, সেই প্রোটেকশনটুকু যদি আসো অবশ্যই নিয়ে আসবে, এটা আমার তরফ থেকে একটা সাজেশন। চলো আর কি কি দেখতে পাই সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি, দেখতে থাকো ভিডিওটা। এখানে দই, লস্যি ইত্যাদি বিক্রি হচ্ছে, খাবার দাবার। তাছাড়া এখানে শশা দেখতে পাচ্ছি, এই যে শশা বিক্রি হচ্ছে। এখানে দেবতার সমস্ত ফটো বিক্রি হচ্ছে, চাইলে এখান থেকে কিনে নিয়ে যেতে পারো। আপনার জন্য অপেক্ষা করছি ইংরেজি থানা। এখানে ঘুগনি চাট, স্পেশাল চাট, ঘুগনি চাট এখানে বিক্রি হচ্ছে। আর এই সামনে জল, আর এগুলো সম্ভবত মধু। দাদা এগুলো কি মধু? দেখো এখানে মধু বিক্রি হচ্ছে, তোমরা চাইলে কিন্তু এই জঙ্গলের একদম কালেক্ট করা মধু নিতে পারো। তো এই দেখো দাদা স্যাম্পল হিসেবে চেক করাচ্ছেন, দেখি কেমন টেস্ট। দেখতে পাচ্ছ একদম এটা ঘরোয়া মধু, জলের বোতল আমরা প্যাক করেছি। কেমন লাগছে? আমরা ওখানে যে দোকান থেকে মধু কিনে খাই তার থেকে কিন্তু একটা ভিন্ন স্বাদ, এবং হ্যাঁ শুধু দাদা বলছেন খলসে ফুলের মধু, এবং যেহেতু এটা জঙ্গল থেকে কালেক্ট করা, আমরা যে দোকান থেকে কেনা মধু খাই তার থেকে কিন্তু একদম আলাদা স্বাদ। তোমরা চাইলে এটা নিতে পারো। সুন্দরবনের জঙ্গল থেকে সংগ্রহ করা এই খাঁটি মধুগুলো তোমরা যদি নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করো। তোমাদের কোনো চিন্তা নেই, ঘরে বসেই সুন্দরবনের জঙ্গল থেকে সংগ্রহ করা খাঁটি মধু তোমরা পেয়ে যাবে। আমি এখন যে মধু তোমাদেরকে দেখালাম, এখানে দাদারা আছেন, ওনারা এখানে দোকান দিয়েছেন, ওনারা অনেক পুরনো, এখানে অনেক বছর ধরে আসছেন। তো এই মেলা সম্বন্ধে দু এক কথা ওনাদের থেকে জেনে নেব, তাহলে মেলা সম্বন্ধে আরও বেশি বুঝতে পারবো আমরা। তো চলো সরাসরি দাদাদের কাছে চলে যাই। দাদা বলুন এই মেলা কবে হয়, কীভাবে আসা যাবে? এই মেলাটা বাংলা মাসে বৈশাখ মাসের শেষ মঙ্গলবার, সে 28 তারিখ হোক 27 তারিখ হোক, এরকম বাংলা মাসের শেষ মঙ্গলবারও হবে। প্রত্যেক বছর একই নিয়মে চলে। এই বারটাই হিসাব করে যে মঙ্গলবার, বৈশাখ মাসের শেষ মঙ্গলবার, এইটাই প্রতি বছর একই দিন। কটা থেকে কটা হয়? সময় বলতে পূজা আয়োজন করতে করতে লোক পারাপার হিসাবে মানে কমিটিটা আগেই চলে আসছে, কিন্তু যারা দর্শনার্থীরা থাকে তাদের 10টা থেকে 9:30 থেকে এরকম শুরু হয়। শেষ কখন হয়? শেষ 4টে বাজলে শুরু হয়ে যায়, 4:30-র মধ্যে পরিষ্কার করে। তোমাদের চলে যেত? হ্যাঁ, আমাদের চলে যেত। কমিটি বিন্দুরা সারা থাকে। আচ্ছা, এই যে ফেন্সিং গুলো যে দেওয়া, এই ফেন্সিং গুলো কি আজকেই তুলে নেবে? হ্যাঁ, না থাকবে, আজকের থাকবে। কিছু কমিটি আজকেরও থাকবে, মন্দিরের মধ্যে থাকবে, কিছু কমিটিরা থাকে, প্রত্যেক বছর থাকে। তারপরে কালকে চলে সারা বছর ফেন্সিং থাকে না, পুজোর সময়। হ্যাঁ, মন্দিরটাটুকুনি থাকে, মন্দিরটুকুনি থাকে। আচ্ছা, আর এখানে বাঘ আছে? হ্যাঁ, নিজে বাঘ দেখেছো? হ্যাঁ, বাঘের মুখে পড়েছি, বাঘের মুখেও পড়েছি, বাঘের মুখেও পড়েছি, বাঘের মুখেও পড়েছি। হ্যাঁ। না এইখানে এই ছাড়া, আজকের ছাড়া কারো যদি ব্যক্তিগতভাবে মানত থাকে, মানে তার মানত পূরণের জন্য পূজা দিয়ে যায়, যে কোনো বারে এসে পূজা দিয়ে যায়। অন্যান্য যা জেলেরা থাকে তারা এসে পূজা দিয়ে যায়, আমরাও আসি। তখন বাঘে অসুবিধা হয় না? তখন একটু সাবধানে ঢুকতে হয়, জঙ্গল তো ভরসা নেই, তাদের জায়গায় এলে তো একটু সাবধানে থাকতে হবে। থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ, ধন্যবাদ। সুন্দরবনের মানুষদের মূল জীবিকাই হচ্ছে মাছ ধরা কিংবা মধু ভাঙা, সবটাই জঙ্গল নদী ওরিয়েন্টেড। তাই এদের কাছে জঙ্গলের দেবী মা বনবিবি এবং বাঘ অর্থাৎ দক্ষিণ রায় খুবই গুরুত্বপূর্ণ। আর এই সুন্দরবনের মানুষরা এই মা বনবিবিকে খুবই শ্রদ্ধা এবং ভক্তির সঙ্গে মানেন। আচ্ছা, তোমাদেরকে আরও একটা ইনফরমেশান দিই। দেখো এখানে তো সমস্তটাই কেনা জায়গা দেখালাম, কিন্তু কেনা ছাড়াও এখানে ফ্রির একটা জায়গা আছে। এই যে এখানে জলছত্র দেখতে পাচ্ছ, এই দেখো এখানে বিশ্ব হিন্দু পরিষদ কার্যালয় সভা আছে, এখানে জলছত্র আছে। এখানে কিন্তু বিনামূল্যে বাতাসা, জল, ছোলা ভেজানো ইত্যাদি।
শেষ হবে। তাই একে একে আপনারা যে ফেরার নৌকো রয়েছে, কমিটির যে বড় বোর্ড রয়েছে, সম্পূর্ণ বিনামূল্যে দাদা প্রতি বছর এই ব্যবস্থা থাকে না? প্রতি বছর এই ব্যবস্থা থাকে। দাদা এই যে আছেন এখানে, তো তোমরা এই জায়গাটা দেখে রাখো। এইটা বেশ দেখে ভালো লাগছে। যারা এখানে দর্শনার্থী আসছেন, যারা শ্রদ্ধালু আসছেন, তাদেরকে এখানে পিপাসার জল, সঙ্গে বাতাসা, যখন যেমন ব্যবস্থা থাকে, ছোলা ইত্যাদি এখান থেকে দেওয়া হচ্ছে বিশ্ব হিন্দু পরিষদ থেকে। এটা কিন্তু বিশাল বড় একটা প্রাপ্য ভক্তদের জন্য। তো দেখে বেশ ভালো লাগলো, সেটারই আমরা ভিডিও করছি। যে প্রচুর দাদারা আছেন এখানে, এই সমস্ত মেম্বাররা আছে, প্রত্যেকের গলায় আই কার্ড ঝোলানো আছে। মোটামুটি এই ছিল মা বনবিবির মেলা বা জঙ্গল মেলা। 2026 সালের মেলা এইবারে শেষ হতে চললো, আর অল্প কিছু সময় আছে, তারপর দর্শকদের জন্য বন্ধ হয়ে যাবে 4টের সময় বিকেলে। তো পরের বছর যদি তোমরা আসতে চাও, অবশ্যই দিনটা মনে রেখো, বৈশাখ মাসের শেষ মঙ্গলবার, তারিখ যাই হোক না কেন, বৈশাখ মাসের শেষ মঙ্গলবার আয়োজিত হয় এই জঙ্গল মেলা বা বনবিবির মেলা। তো এখানে আর বিশেষ কিছু দেখার নেই। এইবার আমরা ধীরে ধীরে বাড়ির দিকে রওনা দেব। এখনো সেই কাদা, সেই নৌকো চলছে। এবার আমরা ফিরবো সেই নৌকো, সেই কাদাই পার হতে হবে। যাই হোক, তো চলো ওপারে যাওয়া যাক, কারণ ওপারে আমাদের বাইক রাখা আছে, ওপার থেকেই যেতে হবে। আকাশে কিন্তু কালো মেঘের ছটা দেখা যাচ্ছে, বৃষ্টি হলেও হতে পারে। এই পারে যে বড় বোটগুলো দেখা যাচ্ছে, এই বোটগুলো যাচ্ছে এই পারে একটা আলাদা ঘাট, শ্মশান ঘাট বলে জায়গাটার নাম, আমি চিনি না যদিও শুনলাম। তো এই বোটগুলো কমিটির তরফ থেকে ফ্রিতে ব্যবস্থা করা হয়েছে, এবং এই যে বোটগুলো, আমরা যে ঘাট থেকে এসেছি সেই ঘাটটারও নাম আমি জানি না, জেনে বলবো। এগুলো 10 টাকা করে নিয়ে পারাপার করছে। আমরা আপাতত নৌকোয় উঠে গেছি, এরকম উপরে একটা জায়গা দারুণ, তার উপরে উঠে গেছি। আর এই হচ্ছে আমাদের নৌকোর সমস্ত লোক ভরছে এক এক করে, এইবার যাবে। আর এই হচ্ছে মেলা, অলরেডি ফাঁকা হতে শুরু করে দিয়েছে, কারণ 4টে পর্যন্ত আগেই বলেছি এই মেলায় জনগণ বা দর্শনার্থী থাকার সময় ছেড়ে দিল আমাদের বোট। আমাদের নৌকো ছেড়ে দিল। নৌকো প্রচণ্ড দুলছে, তাই কি আর করা, সবাই বলছে বসতে হবে বসতে হবে, বসে পড়লাম। এই যে ঘাট ছেড়ে বেরিয়ে গেল আমাদের নৌকো। এই যে গেলাম যেই ঘাট থেকে, ফিরলাম আর একটা অন্য ঘাট, যেটা আগে দেখালাম, ওই কোণের আগে যে ঘাটটা দেখিয়েছিলাম সেই ঘাট থেকে ফিরলাম। মানে নৌকোগুলো মোটামুটি এটা ওটা যে কোনো ঘাটে নামাচ্ছে। তো আমরা ফেরার সময় পাশের ঘাটটা থেকে এলাম। আচ্ছা, এবার বলি মেলার ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন। আমরা দুজনে এসেছি, দুজনের এক্সপিরিয়েন্সই বলবো। প্রথমত আমারটা যদি বলি, যে আমার এক্সপিরিয়েন্সটা একদম র এক্সপিরিয়েন্স বলা যায়। সুন্দরবনের জল, মাটি, গাছ যদি অনুভব করতে হয়, বাঘের কাছাকাছি এলে যে কী অনুভূতি হয় সেই সব দেখতে হয়, তাহলে কিন্তু মাস্ট রেকমেন্ডেড। এবং আমরা যে পুজো কালচার, আমরা যে ধরনের পুজো দেখে অভ্যস্ত, তার বাইরে বেরিয়ে একটা ভিন্ন ধরনের পুজো সেটা যদি দেখতে হয়, তো তার জন্য কিন্তু অবশ্যই এই বনবিবির মেলায় বা বনবিবির পুজোয় বা জঙ্গল পুজোয় আসতেই হবে। তো কিভাবে আসবে সেই ইনফরমেশন এবার দিই। আর তার আগে আমার সঙ্গে এসেছে আদিত্যর এক্সপিরিয়েন্সটা দেখে নিই কেমন। এই যে আদিত্যকে পেয়ে গেছি, বলো তোমার এক্সপিরিয়েন্স কেমন? এক্সপিরিয়েন্সের আগে দু একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে একই যে কাদা। হ্যাঁ, দেখি। আচ্ছা, ঠিক আছে, এবার এক্সপিরিয়েন্সে আছি। এক্সপিরিয়েন্স দেখো, লাইফে আমি প্রচুর জঙ্গল ট্রেক করেছি, অনেক খারাপ রাস্তা, ধস, পাহাড়, জঙ্গল, অনেক কিছু করেছি। বাট সুন্দরবনের এরকম মানে এরকম জঙ্গলের মাঝখান থেকে ফাঁক দিয়ে যে যেতে হচ্ছে, এটা একটা আলাদা এক্সাইটমেন্ট। যে এইখান দিয়ে বাঘ হাঁটে,
ঠিক আছে, আগে যেসব পাহাড়ে গেছি সেখানেও চিতা বা এসব থাকে, বাট সেটা খুব কম, সেটা একটা আলাদা ব্যাপার। কিন্তু এইখানে একটা আলাদা ঐতিহ্য হয়েছে, কারণ রয়্যাল বেঙ্গল টাইগার। এই রয়্যাল বেঙ্গল টাইগার যেই রাস্তা দিয়ে হাঁটাচলা করে নিত্যদিন, এখানে হয়তো জল খেতে আসে যেই পাড়ে, সেখান দিয়ে আমরা উঠছি আজকের দিনে, একটা আলাদাই এক্সপিরিয়েন্স। তার মধ্যে বাঘের পায়ের ছাপও পেয়েছি এক জায়গায় দেখতে। তো সেটা মানে আমার লাইফে এটা ফার্স্ট লাইফে কোথাও যে বাঘের পায়ের ছাপ দেখলাম। তার সাথে এরকম জঙ্গলের মাঝখানে একটা মন্দির, তাদের পুজো করার ভঙ্গিটা একটু আলাদা, একটু অন্যরকম, প্রসাদ মিষ্টি এসবই লাগছে, কিন্তু এই পুজোয় তিলক লাগানো আছে, একটা অন্যরকম ঐতিহ্য। বহু হয়তো প্রজন্ম ধরে এটা চলে আসছে আজকের দিনে। আমার এই ফার্স্ট টাইম আসা, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স নিয়ে যাচ্ছি। হয়তো ভবিষ্যতে আবার আসবো, আরও বন্ধুবান্ধব নিয়ে আসবো যারা আসেনি, এটাই আমার ইচ্ছে আপাতত মনে, যে আরও অনেকেই আজকে আসতে পারেনি। আসলে শর্ট টাইমে আমি খবরটা পেয়েছিলাম, তারপর ওকে মলয়কে জানাই যে দুজন একসাথে বেরিয়ে আসি, আরও কাউকে যে নিয়ে আসবো বাকি বন্ধুবান্ধবদের সেটা সময় পাইনি। বাট এবার জানা থাকলো যে এটা কবে হয়, বৈশাখ মাসের, প্রতি বছর বৈশাখ মাসের শেষ মঙ্গলবারে এটা হয়। তো চেষ্টা করব আগামী বছর প্ল্যান করে আরও বেশ কয়েকজন মিলে এখানে আসার। তো আশা করছি এখানের ইনফ্রাস্ট্রাকচার যদি একটু ডেভেলপ করে, মানে নৌকার পারাপারটা যদি একটু ডেভেলপ করে, মানে লিটারেলি আমার ভয় লেগে গেছিলো একটা টাইমে মাঝ নদীতে যেভাবে নৌকা দুলছিল। তো এইটা যদি একটু ঠিক করে দেয়, বাকিটা অসাম আছে। ঠিক আছে, রেকমেন্ডেড কি? অবশ্যই রেকমেন্ডেড, মানে যারা এই শহরতলিতে থাকে, যারা জঙ্গল পাহাড় নেচার থেকে অনেক দূরে, আমি রেকমেন্ড অবশ্যই করবো যে লাইফে একবার হলে এক্সপিরিয়েন্সটা নিয়ে যাও। হয়তো কিছু সময় নৌকা পার করতে গিয়ে ভয় লাগবে, হয়তো ওখান থেকে উঠতে গিয়ে একটু কষ্ট হবে, একটু পায়ে কাদা লাগবে, একটু জামা কাপড়ে কাদা লাগবে, একটু ধুলোবালি লাগবে, বাট এই এক্সপিরিয়েন্স তুমি আজীবন ভুলবে না, যে তুমি এমন একটা জায়গায় পা দিয়ে ঘুরে দাঁড়িয়ে এসছো, ছবি তুলে এসছো যেখানে বাঘও হাঁটাচলা করে। এটা সাংঘাতিক এক্সপিরিয়েন্স, তাও রয়্যাল বেঙ্গল টাইগারের মতন। ইভেন ওখানে মাইকিংও করছিল যে ফেন্স থেকে দূরে থাকবে, কারণ যখন তখন বাঘ অ্যাটাক করতে পারে সেই সম্ভাবনাও রয়েছে। তো ওই একটা অ্যাডভেঞ্চার, একটা থ্রিল নিয়ে যে এই মন্দিরে ঘোরা, পুজো দেওয়া, ফিরে আসা, অসাম। এবং কিছু মানুষের মানে জীবনযাত্রা, রুজিরুটি, হ্যাঁ অবশ্যই রুজিরুটি, যেমন ওখানে দেখলাম অনেকে মধু বিক্রি করছে, বা হাতে বানানো মিষ্টি বিক্রি করছে, ঠিক আছে, বা এই যারা নৌকা চালাচ্ছে তাদের তো এটা দৈনন্দিনের ব্যাপার। আজকে একদিনের জন্য নয়, তারা কেউ আইসক্রিম বিক্রি করছে বা কেউ ঝালমুড়ি বিক্রি করছে, কিন্তু তারা তো সারা বছর, কেউ হয়তো কাঁকড়া ধরতে যায়, কেউ মধু পাড়তে যায়, তাদের ওই ডেলি লাইফ। একজনের সাথে কথাও বললাম আমরা, তো অসাধারণ একটা এক্সপিরিয়েন্স, তাদের সাথে কথা বলে অনেক কিছু জানতে পারলাম, খুব ভালো লাগলো। বাকিটা মলয় দেখিয়ে দেবে তোমাদেরকে পুরো ভিডিওটা। অবশ্যই দেখো, সাবস্ক্রাইব করো ওর চ্যানেল, প্রচুর ভিডিও আছে ওর চ্যানেলে, আমিও ফলো করি, দেখি, ওর থেকে অনেক কিছু শিখিও। আমি নতুন শুরু করেছি। টাটা। আচ্ছা, ফাইনালি তোর চ্যানেলের নামটা মুখার্জি মাইলস, তোমরাও সাবস্ক্রাইব করতে পারো, কারণ আমিও অনেক জায়গায় একা মাঝে মাঝে বেরিয়ে যাই, তো কিছু ভিডিও আমার চ্যানেলেও আছে। আমি খুব নতুন, ছোট, পারলে সাবস্ক্রাইব করো। আচ্ছা, এইবার তোমাদেরকে বলে দিই যে এখানে কিভাবে আসবে ফাইনালি। তো তোমরা এখানে আসার জন্য শিয়ালদাহের দক্ষিণ শাখা থেকে ট্রেনে করে জয়নগর রেলওয়ে স্টেশনে আসতে হবে। এই নামটা মনে রাখবে, জয়নগর থেকে এখানে আসা যায়। তো শিয়ালদাহের দক্ষিণ শাখা থেকে ট্রেন ধরে জয়নগর স্টেশনে নামবে। স্টেশনে নামার পর স্টেশনের বাইরে এসে সেখান থেকে বাস পাওয়া যায়, বাসে আসতে হবে মইপিঠ। এই জয়নগর আসার জন্য শিয়ালদাহ থেকে ভাড়া 15 টাকা, আর জয়নগর থেকে মইপিঠ হচ্ছে বাসে 30 টাকা ভাড়া। তারপরে এই রাস্তাটুকু হেঁটেই আসা যায়। তো তোমরা যদি হেঁটে আসো, এবং এইখানে নৌকো পার হতে হবে, নৌকো ফ্রি সার্ভিসও আছে কমিটির তরফ থেকে, এবং তাছাড়া নর্মালি প্রাইভেট চলছে, সেটা 10 টাকা করে ভাড়া নিচ্ছে। তো তোমরা যদি 10 টাকার নৌকোতেও ওঠো, তাহলে 55 টাকা পার হেডে তোমরা একদম শিয়ালদা থেকে পৌঁছে যেতে পারবে এই জঙ্গল মেলায়। আর যদি ফ্রি সার্ভিসের নৌকো পাও, তাহলে একদমই মাত্র 45 টাকায় শিয়ালদাহ থেকে এই জঙ্গল মেলায় বা মা বনবিবির মেলায় তোমরা পৌঁছে যেতে পারবে। এইবার তোমরা যদি খাওয়া দাওয়া করো, যে যেমন খাওয়া দাওয়া করবে তার উপর ডিপেন্ড করে তার খরচ বাড়বে। মোটামুটি একটা খরচের আইডিয়া তোমাদেরকে আমি দিয়ে দিলাম। তো এই হচ্ছে খরচ, মাত্র 45 টাকায় শিয়ালদাহ থেকে এই সুন্দরবনের মা বনবিবির মেলা বা জঙ্গল মেলায় পৌঁছে যেতে পারো তোমরা। এইবার আসি রেকমেন্ডেড কিনা। সবাই রেকমেন্ড করছে, আর আমি তো বলবো অবশ্যই যারা এই ধরনের জায়গাতে আসনি, এই ধরনের পুজো মেলা দেখনি, তারা জীবনে অন্তত একবার এই ধরনের মেলাতে এসো, মাস্ট রেকমেন্ডেড, কারণ এখানের ভাইবটা সম্পূর্ণ আলাদা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে এইরকমই কোনো ইন্টারেস্টিং নিত্য নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকো,
ভালো থাকো আর সঙ্গে রাখো বংযাত্রা। যারা ভিডিওটা লাইক করনি অবশ্যই একটা লাইক করে দাও আর বংযাত্রাকে সাবস্ক্রাইব করে নিও এই রকমই ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। টাটা।